আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। জামাত শিবিরে কিন্তু ভীষণ আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে আমার জামাতের থিঙ্ক ট্যাঙ্কের সাথে একটা পরোক্ষ যোগাযোগ আছে। প্রতি পরিবারের ভোটের দাম যদি 15,000 টাকা হয়, তাহলে গণতন্ত্রের দাম কত? ভোট কি আমাদের অধিকার, নাকি কেনা বেচার পণ্য? আমরা আজকে সাহস করে এই প্রশ্নটি তুলতে চাই, কারণ বাংলাদেশের বাংলু মিডিয়া এই প্রশ্নটি তুলবার সাহস রাখে না। আজকে আমি আপনাদের বেশ কিছু প্রমাণ সহ কথা বলবো। ঢাকা 15, এটি মিরপুর কাফরুল অঞ্চল। এখানে নির্বাচন করছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। স্বভাবতই জামাতে ইসলামের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু। এই আসনে জেতার জন্য এমন কোনো কাজ নেই, অনৈতিক অন্যায় কাজ নেই যা জামাতে ইসলাম করছে না। শুধুমাত্র যে ঢাকা 15 আসন নয়, সারা বাংলাদেশেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। প্রথমেই দেখবেন যে ঢাকা 15-তে এক ক্যাম্পেইন করছেন একজন ব্যারিস্টার, যিনি সম্প্রতি খুব আলোচিত। কিন্তু এই লোকটি একসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট হয়েছিলেন, হতে পারেনি। পরে তিনি ইংল্যান্ডে গেছেন পড়াশোনা করতে। সেখানে তিনি ইংল্যান্ডে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, তাদের সাথেই ওঠা বসা করেছেন। কিন্তু আসলে তিনি ছিলেন একটি গুপ্ত জামাত। এবং এই নির্বাচন জুলাই আগস্ট 24 সাল, তার ভূমিকা তাকে স্পষ্ট সামনে এনে দিয়েছে যে আওয়ামী লীগের লুঙ্গির তলে লুকিয়ে থাকা এই ব্যারিস্টার। তো এই লোক দেখেন যে একদম প্রকাশ্যে সে টাকা দিচ্ছে একজন ভোটারকে, এবং এটা কিন্তু গোপনে ভিডিও করা না। তার বুকের দিকে তাকিয়ে দেখেন, সেখানে মানে একদম প্ল্যান্ড ওয়েতে ভিডিও করা হচ্ছে। তার মানে তারা টাকা পয়সা এভাবে বিলিয়ে ভোট কিনতেছে, যেটা একদম নির্বাচনী আইনের লঙ্ঘন। তো গেলাম এই ব্যারিস্টারের কথা। তারা একদম সাংগঠনিক ভাবেই কিভাবে ভোট কিনছে, এবং তারা ঠিক করেছে। আপনারা জানেন যে কদিন আগে আপনারা দেখেছেন যে বোরকা পরে বিভিন্ন জামাত সমর্থকরা বিভিন্ন বাড়িতে গিয়েছে। তারা বিভিন্ন মহিলাদের ডেটা কালেক্ট করেছে, আইডি নাম্বার নিয়েছে, ফ্যামিলির ইনফরমেশন কালেক্ট করেছে। এইগুলো কালেক্ট করে তারা এখন টার্গেট করেছে, বিভিন্ন পরিবারকে টার্গেট করেছে যারা একটু গরিব, যাদের একটু টাকা দিলে প্রলুব্ধ হবে, এরকম ফ্যামিলি টার্গেট করে তারা এখন ঠিক করেছে যদি হোল ফ্যামিলি জামাতকে ভোট দেয়, তাহলে প্রতি পরিবার 15,000 টাকা করে পাবে। এবং এই যে ভোট দেবে, এর জন্য কিছু প্রমাণ দেখাতে হবে। আমার কাছে একটা লিফলেটের মতো এসেছে, সেটি আমি একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে যে আমিরে জামাতের সালাম নিন, দাড়িপাল্লায় ভোট দিন। প্রিয় ভোটার ভাই বোন, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের বিজয় নিশ্চিত করতে ঢাকা 15 সংসদীয় আসনে ইসলামের কান্ডারি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে অবশ্যই নির্বাচিত করতে হবে বলে অবগত আছেন নিশ্চয়ই। মানে অবশ্যই নির্বাচিত করতে হবে, চিন্তা করেন। আমাদের অক্লান্ত পরিশ্রমী সাথী ভাই বোনেরা ইতিমধ্যে আপনার ভোটার আইডি নম্বর, বিকাশযুক্ত মোবাইল নম্বর সংগ্রহ করেছেন। ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত খরচ বাবদ 15,000 টাকা পেতে দয়া করে নিচের পদ্ধতি অনুসরণ করুন। ক, পরিবারের সকল সদস্যকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়াতে ওয়াদা আদায় করতে হবে। এই ওয়াদা আপনার পরকালের জীবনকে গুনাহমুক্ত নিষ্কণ্টক করবে ও ঘোর আযাব হতে নাজাত লাভ করবে। মানে আপনি জামাতকে ভোট দিলে পরকালের জীবন গুনাহমুক্ত হবে এবং ঘোর আযাব থেকে আপনি মাপ পাবেন। চিন্তা করেন। এবং এটা স্পষ্ট নির্বাচনী আইনের লঙ্ঘন এবং মিথ্যে প্রতিশ্রুতি। পরকালে ইহকালে এগুলো কি হবে, এগুলো সবই আল্লাহ নির্ধারিত। এর সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নয়, কিন্তু তারা একেবারে লিখিতভাবে এগুলো বলছে। দেখেন, ভোটের দিন সকাল সকাল গিয়ে ভোট দিতে হবে এবং সাথে অবশ্যই ক্যামেরা মোবাইল রাখতে হবে, যেন ব্যালটে সিল মারার পরে প্রমাণ হিসেবে তুলে রাখতে পারেন। মানে আপনি ব্যালটে সিল মারবেন এবং সেটা ছবি তুলে রাখতে হবে। যে কারণে দেখেছেন নির্বাচন কমিশনার যে বলেছিল যে এই ভোট কেন্দ্রে 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, সবার আগে কিন্তু প্রতিবাদ করেছিল জামাত, কারণ তাদের এই মোবাইলটা দরকার। আমরা মনে করেছি মোবাইল থাকলে ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের ছবি তোলা যাবে, কিন্তু জামাতের উদ্দেশ্য আলাদা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। ভোট দেওয়ার পর কেন্দ্র থেকে বের হয়ে আমাদের নির্দিষ্ট প্রতিনিধির হাতে ভোটার আইডি কার্ড জমা দেবেন
ও মোবাইলে তোলা সিল মারার ছবিটি দেখাবেন। মহিলা ভোটাররা ভোটার আইডি কার্ড আমাদের মহিলা জামাতের প্রতিনিধির হাতে জমা দেবেন। ভোট দেওয়ার পর ও আইডি কার্ড জমা দেওয়ার পর ভোট কেন্দ্রের আশেপাশে থাকবেন, কারণ আপনাকে আবার বিশেষ কারণে আমাদের প্রতিনিধির কাছে ডাকা হতে পারে। কি বিশেষ কারণ সেটাও আমাদের কিন্তু একটু চিন্তার বিষয়। সারা দেশে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর ওয়াদা অনুযায়ী ভোটার ভাতা ও যাতায়াত ভাড়া বাবদ 15,000 টাকা আপনাকে বিকাশে অথবা নগদে দিয়ে দেওয়া হবে। কিছু টাকা আপনি অ্যাডভান্স পাবেন, সেটা বিকাশে চলে যাবে। বিশেষ দ্রষ্টব্য, গণভোটে অবশ্যই হা দিতে হবে এবং গণভোটের ব্যালটে সিল মারার বা টিক চিহ্ন দেওয়ার ছবি মোবাইলে তুলে রাখতে হবে। এই লিফলেট মহান আল্লাহ হাজির নাজির রেখে সম্পূর্ণ গোপন রাখতে হবে। কিন্তু গোপন কথাটা তো আজকাল আর গোপন থাকে না, সবই ফাঁস হয়ে যায়। তো এই হলো জামাতের প্রস্তুতি, এবং শুধু ঢাকা 15 নয়, সারা দেশেই তারা নানা রকমের অর্থনৈতিক প্রলোভন দেখাচ্ছে এবং ধর্ম, ইসলাম, পরকাল এইসব ব্যবহার করছে। এই যে ঘটনাগুলো ঘটছে আমি অস্ট্রেলিয়া থেকে জানতে পারছি, তার মানে এটা বাংলাদেশেও সবাই জানে। শুধু বাংলাদেশ না, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে বা যাবে। এবং এত কিছু দেখার পরেও আমাদের নির্বাচন কমিশন কিন্তু একদম নিশ্চুপ রয়েছে। এই নির্বাচন কমিশন হলো বিএনপির লুঙ্গির তলে লুকিয়ে রাখা জামাত। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার মিস্টার নাসির উদ্দিন, তিনি একসময় বিএনপির নমিনেশন চেয়ে আবেদন করেছিলেন, পাননি। তো ন্যাচারালি যখন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নাসির সাহেবের নাম এলো, তখন বিএনপি কিন্তু খুব খুশি হয়ে ভাবলেন সে তো আমাদেরই লোক। কিন্তু এখন প্রতিটি ঘটনায় প্রমাণ করে দিচ্ছে যে সে জামাতের স্বার্থ সংরক্ষণ করছে। এত কিছুর পরেও জামাত শিবিরে কিন্তু ভীষণ আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে আমার জামাতের থিঙ্ক ট্যাঙ্কের সাথে একটা পরোক্ষ যোগাযোগ আছে, এবং তাদের মাধ্যমে আজকে সকালেই জানতে পারলাম যে জামাতের নেতৃবৃন্দ এখন এ কারণে টেন্স যে তারা মনে করেছিল তারা ক্ষমতার একদম কাছে চলে এসেছে। বিশেষ করে আমেরিকা এবং ইংল্যান্ড তাদের সমর্থন দিচ্ছিল। এই যে ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে যিনি আছেন, সারা কুক কিন্তু এই হাইকমিশনার হওয়ার আগেও বাংলাদেশে ডিএফআইডি তে কাজ করেছেন। প্রায় এক যুগের মতো হলো তিনি বাংলাদেশে আছেন, এবং অনেকেই ধারণা করেন তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এজেন্ট। তো তিনি সম্প্রতি দিল্লি গিয়েছিলেন। দিল্লি গিয়ে তিনি সরকারের প্রতিনিধির সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, পারেননি। কিন্তু তিনি এক্স ডিপ্লোম্যাটদের সাথে দেখা করে কথা বলেছেন। তিনি দিল্লিকে বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত ক্ষমতায় গেলে সমস্যা কি। কিন্তু ভারতের এ ব্যাপারে আপত্তি আছে, খুব ক্লিয়ার। হ্যাঁ, তো সারা কুক এর আগে আবার আপনারা জানেন যে ঢাকার মার্কিন দূতাবাসে আলোচনা হয়েছিল নারী সাংবাদিকদের সাথে একজন কূটনৈতিকের, এবং তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে জামাতের সাথে তাদের বন্ধু হতে কোনো আপত্তি নাই। কিন্তু সম্প্রতি ঘটনা চেঞ্জ হয়েছে। একদম খুব রিসেন্টলি ভারত এবং আমেরিকা কাছাকাছি আসায় ট্রেড ডিল এবং ডিফেন্স ট্রিটির যে অবস্থা, তাতে এখন আমেরিকা কনভিন্সড যে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় আনা যাবে না, এবং এ ব্যাপারে ভারতই মূল ভূমিকাটা পালন করেছে। এবং মাঠের যে বাস্তবতা, আন্তর্জাতিক বাস্তবতা বাদ দেন, মাঠের যে বাস্তবতা, তাতে সুষ্ঠু নির্বাচন হলে, মানে আওয়ামী লীগ নেই, নির্বাচনের গ্রহণযোগ্যতা তো বিতর্কিত হয়ে গেছে। সেই 96 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন আর 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এগুলা মোটামুটি একই ধরনের অগ্রহণযোগ্য নির্বাচন। তারপরেও বিএনপির যে ভোট তার ধারে কাছে জামাতের ভোট নেই। কিন্তু জামাত একটা মানে একদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্যাম্পেইন করছে, তাদের বট বাহিনী সক্রিয়। একটু আগে দেখলাম তারা এখন বলছে যে জামাত ক্ষমতায় গেলে কে রাষ্ট্রপতি হবে, কে কোন মন্ত্রণালয়ের ভাগ পাবে, মানে জেতার কোনো খবর নাই, গাছে কাঁঠাল গোপে তেল, এরকম একটা অবস্থা। তো তারা এভাবে ভোটারদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে, এবং কয়েকদিন আগে দেখতেন যে হঠাৎ করে একটা ন্যারেটিভ যে জামাত ক্ষমতায় আসতেছে, বাস্তবতা তার ধারে কাছেও নেই। এবং জামাত যে হারবে এটা মোটামুটি নিশ্চিত, যদি না ডক্টর ইউনূসের প্রশাসন মিডিয়া কুর মাধ্যমে জামাতকে বিজয়ী ঘোষণা করে। এবং এই জায়গাটায় বিএনপিকে সতর্ক থাকতে হবে, তারা থাকবে কিনা এটা তাদের ব্যাপার। যাই হোক, নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনগুলো ভীষণ শঙ্কার মধ্যে দিয়ে কাটবে বলেই আমাদের কাছে রিপোর্ট আছে, এবং পরিস্থিতি যে কোনো সময়ে ভীষণ ভায়োলেন্ট হয়ে যেতে পারে। মিডিয়াতে
খবরটা দেখে চমকে উঠেছিলাম। মনে পড়ে গিয়েছিল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের রামায়ণের কাহিনী আশ্রিত বীরাঙ্গনা কাব্যের একটি বহুল পরিচিত সংলাপের কথা। একই কথা শুনি আজ মন্থরার মুখে। যে প্রসঙ্গে মনে পড়ল কথাটি, সেটি বাংলাদেশের অর্থনীতির জ্যোতিষ্ক দেবপ্রিয় ভট্টাচার্যের কয়েকটি অতি সাম্প্রতিক উক্তি। এটাকে উক্তিও বলা যায়, ভোল বদলও বলা যায়। দেবপ্রিয় ভট্টাচার্য গত ৬-৭ ফেব্রুয়ারি তার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস এর রিপোর্ট প্রকাশ করেন। শিরোনাম ছিল ফ্রম কমিটমেন্ট টু ইমপ্লিমেন্টেশন, পলিটিক্যাল ইনক্লুশন অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি। এই অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, হোয়াট এভার অপরচুনিটি দেয়ার ওয়াজ ফর রিফর্ম অ্যান্ড জাস্টিস, their capacity is now at its end. They have run out of steam. অর্থাৎ এখন আর এই সরকার থেকে বড় কোনো রিফর্ম সংস্কার আশা করা অবাস্তব, কারণ এই সরকারের দম ফুরিয়েছে। দেবপ্রিয়র কথায় এখন একটাই মাত্র ভালো কাজের শেষ সুযোগ এই সরকারের কাছে, সেটা হলো একটি সহিংসতা মুক্ত গ্রহণযোগ্য ভালো নির্বাচন করা। তার কথাটা ছিল এরকম, হোয়াট দে ক্যান ডু নাও ইজ হোল্ড এ গুড ইলেকশন, দিস ইজ দ্য লাস্ট চান্স ফর দ্য গভর্নমেন্ট টু ডু গুড ওয়ার্ক। প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের অমিল দিতে, কাজের যে অমিল এটা বুঝিয়ে দিতে তিনি ছাতার উপমা টানেন। চিফ অ্যাডভাইজারের বক্তব্য কোট করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন সব ধর্ম সব গোষ্ঠী এক ছাতার নিচে থাকবে, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। হি সেড everyone would be under one umbrella regardless of religion or caste, but the umbrella has not been opened. It is raining, but the umbrella has not been opened. মানে বৃষ্টি হচ্ছে কিন্তু ছাতা খোলেনি, সবাই ভিজছে। এছাড়া তার আরো বক্তব্য, এখন এই সরকারের একটিমাত্র কাজ একটি সহিংসতা মুক্ত অংশগ্রহণমূলক সর্বাধিক ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা, নইলে এই সরকারের নৈতিক ও ঐতিহাসিক লেগাসি শূন্যের কাছাকাছি থাকবে, ইতিহাস মনে রাখবে না। একা দেবপ্রিয় ভট্টাচার্য নয়, সঙ্গে আরো দুই জ্যোতিষ্ক, তাদের কথা শুনেও মনে হয়েছে একই কথা শুনি আজি ইহাদের মুখে। দ্বিতীয়জন বদিউল আলম মজুমদার। একদিকে জানুয়ারি পর্যন্ত তার বক্তব্য, যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের রিফর্ম এজেন্ডাকে লেজিটিমেসি দিচ্ছেন, আর অন্যদিকে ওই 7 ফেব্রুয়ারি সিজিএস এর একই অনুষ্ঠানে দেয়া তার বক্তব্য, যেখানে তিনি স্পষ্টভাবে সরকার থেকে দূরত্ব টানছেন। কমিশনে ছিলাম কিন্তু সরকারের অংশ ছিলাম না। আগে বলতেন অন্তর্বর্তী সরকার জন অভ্যুত্থান থেকে চলে আসা সরকার, কেয়ারটেকার নয়। এই সরকার নির্বাচনী ও বিচারিক সংস্কারের জন্য 11টা কমিশন গঠন করেছে, সেগুলোর পক্ষে তিনি স্পষ্ট অবস্থান নিয়েছিলেন। এমনকি বলেন এই সরকার আসন্ন গণভোটে রিফর্মের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার করতেও পারে। বলতেন 12ই ফেব্রুয়ারির নির্বাচন হতেই হবে, কারণ এর বিকল্প নেই। আবার সেই একই জনাব বদিউল আলম 7 ফেব্রুয়ারিতে বলেছেন এই ভোট গ্রহণযোগ্য নয়। বলেছেন কমিশনে ছিলাম কিন্তু সরকারের অংশ নই। দেবপ্রিয় ভট্টাচার্যকে পাশে বসিয়ে বলেছেন, আই সার্ভড ইন দ্য ইলেকটোরাল সিস্টেম রিফর্ম কমিশন অ্যান্ড দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন। আই ওয়াজ নট পার্ট অফ দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট। মানে জলে নেমেছিলাম, স্নান করেছি, কিন্তু চুল ভেজাইনি। তার কথা, সরকারের পাওয়ার স্ট্রাকচারের অংশ ছিলাম না, আমরা কেবল আমাদের অভিজ্ঞতা দিয়ে সহায়তা করেছি। সরকারের সংস্কার কমিশনে তিনি কিভাবে এলেন, এক চমৎকার গল্প ফেঁদেছেন। তিনি বলেছেন তাকে নাকি কমিশনে নিয়োগের ব্যাপারটি এক সাংবাদিক ফোন করে জানায়। তার আগে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথাও বলেননি, কিছু জানতেন না। অর্থাৎ তার উদ্দেশ্য বলার যে পরবর্তী সময়ে
আমি ইউনূস সরকারের লোক এই বলে যেন কেউ গালাগাল না দেয়। সুশীল সমাজের আর এক জ্যোতিষ্ক জিল্লুর রহমান, তার ভাষ্য বদল বা টোন শিফট কিরকম? জিল্লুর রহমান মূলত সাংবাদিক, অ্যানালিস্ট। আওয়ামী লীগ ও ভারত বিরোধিতার লম্বা ট্র্যাক রেকর্ড তার। তিনি সরাসরি কোনো ঘোষণাপত্র না দিয়ে বরং ধারাবাহিক ভিডিও, লাইভ অ্যানালিসিসের মাধ্যমে টোন পাল্টাচ্ছেন। 2026 নির্বাচন কথা পরিষ্কার। 13 জানুয়ারিতে এই ভিডিওতে তিনি স্পষ্টভাবে নির্বাচন কমিশন ও নির্বাচনী প্রক্রিয়ার সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলেন এই নির্বাচন কমিশনকে তিনি নিরপেক্ষ মনে করেন না এবং ভালো নির্বাচন করার ন্যূনতম দক্ষতা এদের আছে তা তিনি দেখছেন না। আর এক জায়গায় ভোটাধিকার থেকে বঞ্চিত করার সমালোচনায় তিনি বলেন আপনি মানুষকে বিচারের মুখোমুখি করুন, কিন্তু তাদের ভোটাধিকার কেড়ে নিলে এই লড়াইটা আসলে কিসের জন্য হবে এটা? এই লড়াইটা নির্বাচনের 3 সপ্তাহ আগে 18 জানুয়ারি একটি লাইভ সেশনে জিল্লুর মূলত জুলাই সনদ আর জাতীয় চার্টারের সমর্থনে কথা বলেন এবং সেখানে তিনি এটাও বলেন যে এরা নারীকে ক্ষমতার অংশ দিচ্ছে না। তিনি এই ব্যর্থতাকে তুলে ধরেন। তার সমালোচনায় এখন কেবল গণতন্ত্র বনাম স্বৈরাচার এর বাইরেও ইনক্লুসিভ রিপ্রেজেন্টেশন ও ইলেকশনের দিকে সরে গেছে। তিনি বলছেন 26 জানুয়ারিতে নির্বাচনকে ঘিরে প্লেয়াররা প্রস্তুত, কিন্তু আসলে কি ভোট হবে? জিল্লুর রহমান আগে কি বলতেন? ট্রানজিশনের জন্য, অর্থাৎ ফ্যাসিস্ট আমল থেকে এই গণতান্ত্রিক আমলে উত্তরণের জন্য সময় লাগবে, কিন্তু সম্প্রতি তার টোনে কি আছে? তিনি নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সক্ষমতা, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করছেন। বাংলাদেশের সুশীল সমাজের এই 3 জ্যোতিষ্ক দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার এবং জিল্লুর রহমান গত 18 মাস ইউনূস সরকারের পার্ট অ্যান্ড পার্সেল থাকার পর নিদ্রাভঙ্গ হয়ে হঠাৎই অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচক হয়ে উঠেছেন এবং সেই সঙ্গে যে আওয়ামী লীগকে গালাগাল না দিয়ে জলস্পর্শ করতেন না, হঠাৎ আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন। শুধু সভা সমিতিতে যে তারা বক্তব্য রাখছেন তাই নয়, গতকাল 9 ফেব্রুয়ারি যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা বিষয়টি নিয়ে আলোচনাও করেছেন। তবে মোহাম্মদ ইউনূস তাদের কথা শুনে কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা বাইরে আসেনি। তবে আজ না হোক প্রতিক্রিয়া তাকে দিতেই হবে এবং কাল আসবেই। সেই আজ না হোক কাল সময় আসবেই, চিন্তার কারণ নেই। কারণ ওয়াশিংটনের চাপ কতদিন এড়িয়ে যাবেন তিনি তো ওয়াশিংটনের টাকার গোলাম, তিনি এবং এরা সবাই। আর এবার তো শুধু ওয়াশিংটন নয়, চাপ আছে দিল্লির, যৌথ চাপ। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি বাংলাদেশের সুশীল সমাজের এই জ্যোতিষ্কদের ভোল বদলের রকম সকম দেখে। মানুষের চক্ষু লজ্জা বলে তো একটা কথা আছে নাকি? এরা কি সত্যিই সুশীল, নাকি শুধু সিচুয়েশনাল সুশীল? সময় বুঝে সুশীল হন, সময় বুঝে দুঃশীল হন। 3 জ্যোতিষ্কের এই কক্ষপথ পরিবর্তন এবং ওয়াশিংটন দিল্লির গ্যালাক্সির যে মাধ্যাকর্ষণ কিভাবে তাদের ভূমিকা রাতারাতি পাল্টে দিল, সেটা দেখে যেটুকু ভক্তি শ্রদ্ধা ছিল এদের ওপর সেটা একেবারে চলে গেল। বছরের পর বছর এরা নিজেদের পরিচয় দিয়েছেন কি? নিরপেক্ষ নীতি বিশ্লেষক, সুশীল সমাজের কণ্ঠস্বর, গণতন্ত্রের অগ্রদূত ইত্যাদি সুস্বাদু বিশেষণে। কিন্তু গণজীবনের ভাষায় সংক্ষেপে বলা যায় এরা হচ্ছেন বাংলাদেশের প্রিমিয়াম ক্লাস টক শো প্যাকেজ। প্রাইম টাইমে না থাকলে নাকি দেশে গণতন্ত্র থাকে না, আর ব্রেকিং নিউজ শেষ করতে গেলে কমপক্ষে একজনকে তো লাইনেই রাখতে হবে। ইউনূস সরকারের সঙ্গে সুশীল সমাজের হানিমুন পিরিয়ড গত 18 মাস ধরে যে অন্তর্বর্তী সরকার চলছে তার সাথে এই 3 জ্যোতিষ্কের সম্পর্ক ছিল রীতিমতো রোম্যান্টিক, মাখো 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 মাখো। দেবপ্রিয় ভট্টাচার্য হোয়াইট পেপার, ইকোনমি রিফর্ম
এসডিজি শুনলেই বোঝা যেত আবার কোনো কমিটি হচ্ছে, এবং এই কমিটির চেয়ারম্যান অবধারিতভাবে হবেন দেবপ্রিয়। বদিউল আলম মজুমদার, ইলেকশন রিফর্ম, গুড গভর্নেন্স, যেখানে নির্বাচনের ছায়া সেখানে তিনি সিভিল অবজারভার হিসেবে হাজির। ইউনূস সরকারের নির্বাচনী সংস্কারের আলাপ এলে ক্যামেরা ঘুরে গিয়ে তার নাম লিখে দিত বদিউল আলম মজুমদার। আর জিল্লুর রহমান, ডিবেট, টকশো, পলিসি ডায়ালগ, অন্তর্বর্তী সরকারের সুনৈতিক স্বপ্ন কথাকে প্রাইম টাইমে প্যাকেজ করে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মেন মিডিয়া অ্যাস্ট্রোনেট হয়েছিলেন এই জিল্লুর রহমান। সেই দিনগুলোতে অন্তর্বর্তী সরকার মানেই ছিল রিফর্ম, ট্রানজিশন, নিউ বাংলাদেশ। আর এই তিন জ্যোতিষ্ক ছিলেন সেই আকাশের অফিসিয়াল স্টার। ফলত হঠাৎ এই নিদ্রাভঙ্গ, এই ঘুম কে ভাঙালো, কেন ভাঙলো? বিবেকের দংশন নাকি টাকা কথা বলে? বিবেকের দংশন মানে যেভাবে মিথ্যে কথা বলে নাকি $236 বিলিয়ন শেখ হাসিনা তার 15 বছরে বিদেশে পাঠিয়েছেন। আচ্ছা, বাংলাদেশের ইকোনমির সাইজ কি এত বড় যে $236 বিলিয়ন বিদেশে পাঠাতে পারেন শেখ হাসিনা? মিথ্যের তো একটা সীমা থাকা উচিত। তাহলে বিবেকের সেই সব কথার জন্য কি বিবেকের দংশন, নাকি আবার নতুন করে টাকা কথা বলছে? মজার ব্যাপার হলো, প্রায় 1.5 বছরের টেস্ট রান শেষ হওয়ার পর হঠাৎ করে তিনজনের ঘুম একসঙ্গে ভাঙল। এমন ঘুম ভাঙা যে গতকালের পলিসি সাপোর্ট আজকে হয়ে গেছে কঠোর সমালোচনা। এখন তাদের মুখে শোনা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্বের অতিরিক্ত সময় নিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি নেই এই সরকারের, গণতন্ত্রের রোডম্যাপ পরিষ্কার নয়, ইনক্লুসিভ ইলেকশন ছাড়া সমাধান নেই ইত্যাদি। ইনক্লুসিভ ইলেকশন ভারত বলে আসছে গত বহুদিন ধরে, ইনক্লুসিভ ইলেকশন গত অন্তত কয়েক মাস ধরে বলে আসছেন। আজকে সারা পৃথিবী বলছে গত কয়েক মাস ধরে, আমেরিকা বলছে। আর এরা এতদিন এদের মুখে কুলু পাটা ছিল, আজকে এরা মুখ খুলেছেন। প্রশ্ন হচ্ছে, এই 18 মাস ধরে কি তারা মঙ্গল গ্রহে ফিল্ড সার্ভে করছিলেন নাকি বাংলাদেশ ছিলেন? দেশে আইনের শাসন, মানবাধিকার, রাজনৈতিক নিপীড়ন, মবক্রেসি এসব কি হঠাৎ গত এক সপ্তাহে তৈরি হলো, না সমস্যা ছিল আগে থেকে? কিন্তু তখন একে বলা হতো ট্রানজিশনের ন্যাচারাল পেন। এরাই বলতেন স্বাভাবিক প্রসব যন্ত্রণা বা রিফর্মের বার্থ প্যাং, স্টেট রি-ইঞ্জিনিয়ারিং এর ইনিশিয়াল ডিসকমফোর্ট, এগুলো হবেই। এখন সেই একই কষ্টের নাম পাল্টে গেছে। এখন তার নাম দিচ্ছে সরকারের বিপজ্জনক কর্তৃত্ববাদ, ডিপ রুটেড ডিসফাংশন, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং, মৌলবাদী উত্থান। একই রোগ, প্রেসক্রিপশন কেবল বদলে গেছে। কারণ ডাক্তার এখন নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ট্রাম্প এবং মোদির ফোন পেয়েছে। এই নতুন ওয়াশিংটন দিল্লি অ্যালাইনমেন্ট বাংলাদেশের সুশীল সমাজে ভূমিকম্প ঘটিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা নতুন ভূ রাজনৈতিক সিলেবাস চলছে, ওয়াশিংটন দিল্লি জিও অ্যালজেব্রা। আগে ছিল ওয়াশিংটন কিছু বললে দিল্লি নারাজ হতো, কিংবা দিল্লি বললে ওয়াশিংটন নারাজ হতো। সেটা বাইডেন যুগ ছিল, ট্রাম্প শুরুর দিকেও তাই করতে চাইছিলেন। এখন অবস্থা এমন, দুজনে প্রায় ওপেনলি একসাথে আলোচনা করে তৈরি বিবৃতি দিচ্ছে, ফারাক নেই। এই নতুন সমীকরণে ইউনূস সরকারের ওপর চাপ বেড়েছে। মানবাধিকার, আইনের শাসন, সংখ্যালঘু নির্যাতন, অতিরিক্ত চীন পাকিস্তান ঘেঁষাঘেঁষি, অতিরিক্ত সময় ধরে ক্ষমতা আঁকড়ে থাকা ইত্যাদি নিয়ে। ফলত যে মোহাম্মদ ইউনূস একসময় পশ্চিমের বিশ্বে ছিলেন ডেমোক্রেসির পোস্টার বয়, তিনি এখন অনেক রিপোর্টে ইন্টারিম অথরিটারিয়ান এক্সপেরিমেন্ট বা গোদা বাংলায় ফ্যাসিস্ট। এই মুহূর্তে ওয়াশিংটনের হিসেব, বাংলাদেশে খুব বেশি টালমাটাল অবস্থা চলতে থাকলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। দিল্লির হিসেব,
ট্রানজিট, সিকিউরিটি সবই ঝুঁকিতে। তাই দুই রাজধানীরই ইচ্ছে যত দ্রুত সম্ভব কনসেনসাস বেসড নির্বাচনের কোনো সাজেশন প্যাকেজ বের করা। কিন্তু সমস্যা হলো সরাসরি রাজনীতিকদের দিয়ে এই চাপ প্রয়োগ করলে গল্পটা খুব বেশি পার্টিজান হয়ে যায়। তাই দরকার হয় সুশীল সমাজের নিরপেক্ষ সার্টিফিকেট। এই জায়গায় এসে আমাদের তিন জ্যোতিষ্কের কক্ষ বদল হলো। এরা আওয়ামী লীগের শ্রাদ্ধ করেছেন হাসিনার আমলে, বাইডেনের আমলে, এখন ট্রাম্পের আমলে রাজনীতির গতিপথ পাল্টাবার সঙ্গে সঙ্গে ইউনূসের শ্রাদ্ধ বাসর তৈরিতে নেমে পড়েছেন। সেই একই স্যাটায়ার, সুশীল সাবকন্ট্রাক্টর মডেল। বাংলাদেশের রাজনীতিতে সিভিল সোসাইটি নামের যে সেক্টরটি আছে তা আসলে ডিপ্লোম্যাটিক আউটসোর্সিং কোম্পানি, যে কাজগুলো সরাসরি দূতাবাস, ডেভেলপমেন্ট পার্টনার বা বড় বড় শক্তি বলতে পারে না, তা বলা হয় এদের দিয়ে কনফারেন্সে, রাউন্ড টেবিলে, টক শোতে আর পলিসি ব্রিফিং এর ভাষায়। ফল কি হয়? কথাটা থাকে অত্যন্ত প্রোগ্রেসিভ ও নীতিগত, কিন্তু টার্গেট থাকে একেবারে রাজনৈতিক, স্পন্সর থাকে অদৃশ্য। এখন যখন ইউনূস সরকারের উপর বহু দিক থেকে চাপ এসেছে, ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া, এই সব দিক থেকে, তখনই তিন জ্যোতিষ্ক সহ হাই এন্ড সুশীল ক্লাস্টার হঠাৎ করে গণতন্ত্রের স্মারক বক্তৃতা দিতে শুরু করেছেন। আগে যেখানে বক্তব্যের সাবটাইটেল হতো অন্তর্বর্তী সরকারের হাতে আরো কিছু সময় দিন, ইনস্টিটিউশনাল রিফর্ম সময় সাপেক্ষ, এখন সেখানে সাবটাইটেল আসছে সময় ফুরিয়ে এসেছে, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন ছাড়া বিকল্প নেই, বাংলা অর্থ আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে এসো। এবার আসি যমুনায় জল আনতে যাওয়ার কাহিনীতে। যমুনায় তারা জল আনতে গিয়েছেন গতকালে। খবরে প্রকাশ ইউনূসকে বার্তা পৌঁছে দিতে। কার বার্তা? ওই আমেরিকা দিল্লির। যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে সফর করেছেন তিন ইন্টেলেকচুয়াল। এই দৃশ্যটা কল্পনা করুন, এক পাশে প্রধানমন্ত্রী সদৃশ প্রধান উপদেষ্টা গম্ভীর মুখে, অন্য পাশে তিন জ্যোতিষ্ক দেবপ্রিয়, বদিউল, জিল্লুর, আর মাঝখানে বাংলাদেশের অদৃশ্য মানচিত্র, টেবিলে চা, বিস্কুট, হয়তো ডায়েট কুকিজও আছে। ডায়েট কুকিজ, কারণ সুশীল সমাজের রাজনীতি করতে গিয়ে আজকাল ক্যালোরি কনসাস হতে হয়। এরা তাই হয়েছেন আলোচনার এজেন্ডা ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে আনার রোডম্যাপ, আন্তর্জাতিক চাপ ম্যানেজ করার ফর্মুলা, আর সবার প্রিয় শব্দ সেটা হচ্ছে ইউনূসকে রাজি হয়ে যান। যে আওয়ামী লীগকে এরা দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসক, ফ্যাসিস্ট, ব্যাংক লুটেরা, রিগড ইলেকশনের কারিগর বলে সত্যির চেয়ে অনেক অনেক গুণ বেশি মিথ্যে মিশিয়ে গালি দিয়ে আসছিলেন, আজ সেই আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন বানাতে হবে, কারণ আমেরিকা চায়, কারণ দিল্লি চায়। দৃশ্যটা এমন, যে ছেলেটাকে গত 15 বছর ধরে একদম বাজে বকে যাওয়া ছেলে বলে ফেসবুকে ব্লক করে রেখেছিলেন এরা, আজ হাত জোড় করে বলছেন ওহে গ্রুপে ফিরে এসো, না হলে অ্যাডমিন আমাদের সবাইকে সরিয়ে দেবে। আওয়ামী লীগ বিরোধিতা থেকে আওয়ামী লীগ ইনক্লুসিভতা, এখানে একটা বড় কন্ট্রাডিকশন। দেবপ্রিয়, বদিউল, জিল্লুর এই তিনজন কঠোর অর্থে আওয়ামী লীগ বিরোধী, এটা নতুন তথ্য নয়। বিগত দশকে ওয়ান সাইডেড ইলেকশন, ডিজিটাল সিকিউরিটি আইন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর, গুম খুন, আর্থিক কেলেঙ্কারি, এসব কিছুর সবচেয়ে ধারালো প্রতিবাদ এই জ্যোতিষ্করা করেছিলেন। কিন্তু মজার বিষয় হলো, তাদের সমালোচনার শেষ লাইনটা আগে ছিল যে একটি নিরপেক্ষ সম্মতিভিত্তিক নির্বাচনের মধ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব। আজ সেই লাইনই রিব্র্যান্ডেড হয়ে ফিরে এসেছে, ইনক্লুসিভ নির্বাচনে অংশ নেওয়া ছাড়া দেশ বাঁচাবার পথ নেই। এখন নতুন করে তাদের কণ্ঠে শোনা যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশ বাঁচানো অসম্ভব। বাংলাদেশের জনগণ যেন রাজনৈতিক দাবার বোড়ের জন্ম মরার জন্য, আর সুশীল সমাজ সেই মৃত্যুকে ব্যবহার করে নিজেদের স্বার্থে, যখন যেমন সুবিধা ব্যাখ্যা করবে। এরা বুদ্ধিজীবী নয়, ব্রোকার, দালাল।
দেবপ্রিয়, বদিউল, জিল্লুর ব্যক্তিগতভাবে তিনজনই মেধাবী, গুণী। কথা অস্বীকার করার উপায় নেই। এদের লেখা, গবেষণা, বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যখন কেউ বরাবর একটা শক্তির অংশীদার হয়ে থাকে, তারপর আবার সেই শক্তির সমালোচক হয় আর এক শক্তির চাপের প্রেক্ষিতে, তখন তাকে কি আদর্শিক ইন্টেলেকচুয়াল বলা যায় নাকি জিও পলিটিক্যাল ব্রোকার ইন্টেলেকচুয়াল বলবো? বাংলাদেশের সমস্যাটা হচ্ছে এখানে বুদ্ধিজীবী আর ব্রোকারের মধ্যে সীমারেখাটা দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে। ফল কি? যে সমালোচনা জনগণের পক্ষ থেকে আসার কথা ছিল, তা কখনো কখনো হয়ে যাচ্ছে পাওয়ার ট্রান্সফারের লবিং টুল। তবে এই ব্রোকার ইন্টেলেকচুয়ালদের একটা গুরুত্ব তো থাকেই, নইলে আমেরিকা বা দিল্লি কেন এদেরকে কেন এদেরকে ভাড়া করে মাইনে করে রাখবে? এরা সচেতনভাবে বার্তা দেয় কি হতে চলেছে। এই তিন জ্যোতিষ্ক যেমন ডিপ স্টেট ও আমেরিকার অর্থ আনুকূল্যে নিজেদের ব্যবসা জাঁকিয়ে নিয়ে বসে শেখ হাসিনা সরকারের পতনে বুদ্ধিজীবী ভূমিকা পালন করেছিলেন, এখন ইউনূসের পতনের অগ্রদূত হয়ে এরাই এসেছেন। এদের সাম্প্রতিক কথাবার্তা ঘোষণা বলে দিচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন অর্থহীন হতে চলেছে। ভোট না হওয়ার সম্ভাবনা বেশি, আর ভোট হলেও দ্রুত আরেকটি ইনক্লুসিভ ভোট হবে যেখানে শেখ হাসিনার দল থাকবে। এছাড়া ইউনূসের বিদায় বেলা ঘনিয়ে এলো, সংস্কারের গঙ্গা যাত্রা ঘটতে চলেছে, আর শেখ হাসিনা শীঘ্র দেশে ফিরছেন। কারণ সুশীল সমাজের তিন জ্যোতিষ্ককে দিয়ে ওয়াশিংটন ও দিল্লি এই বার্তাই পাঠিয়ে দিয়েছে।